বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের পাতায় এমন অনেক অধ্যায় আছে যেখানে সত্য আর মিথ্যার মধ্যে সীমারেখা টানা কঠিন হয়ে পড়ে। এমন অনেক ঘটনা আছে যেখানে একটি দলকে বিনা বিচারে দোষী সাব্যস্ত করা হয়েছে, পরে প্রমাণিত হয়েছে তারা নির্দোষ। কিন্তু ততদিনে ক্ষতি যা হওয়ার হয়ে গেছে, মানুষের মনে বিষবাষ্প ছড়িয়ে গেছে, রাজনৈতিক ফায়দা হাসিল করা হয়ে গেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এমনই একটি দল যারা বছরের পর বছর ধরে এই ধরনের রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছে। কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। এবার জামাত এমনভাবে রাজনীতি করছে যা দেখে বিরোধীরা হতবম্ব, সমর্থকরা উৎসাহিত, আর সাধারণ মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে দেখছে। হাদি শহীদ হওয়ার পর বাংলাদেশে যে অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা আগে কখনোই দেখা যায়নি। জনগণের মধ্যে যে তীব্র ক্ষোভ বিক্ষোভ দানা বেঁধে উঠেছে তা উত্তাল ঢেউয়ের মতো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। এই অস্থির পরিস্থিতিতে দুষ্কৃতিকারী জঙ্গি গোষ্ঠীর কিছু অঘটন ঘটিয়েছে। ময়মনসিংহে একটা ভয়াবহ ঘটনা ঘটেছে। একজন হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং তার মৃতদেহে আগুন দেওয়া হয়েছে। প্রথম আলো আর ডেইলি স্টার অফিসে আগুন দেওয়া হয়েছে। রেল স্টেশনে আগুন লাগানো হয়েছে। বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করা হয়েছে। এসব ঘটনা জাহিলিয়াতের যুগের বর্বরতায় মনে করিয়ে দেয়। এসব কাজ কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই যে এত সব ঘটনার মধ্যেও জামাত ইসলামী একটুও বিচলিত হয়নি। তারা কোনো ফাঁদেই পা দেয়নি, তারা কোনো বিতর্কে জড়ায়নি, বরং তারা এমন সুচিন্তিত পদক্ষেপ নিয়েছে যা দেখে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা সুপার স্মার্ট পলিটিক্স। জামাত প্রতিটি পরিস্থিতিকে এতটা দক্ষতার সাথে সামলে নিয়েছে যে তাদের গায়ে কোনো কাদা লাগেনি, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ টেকেনি। তারা সময় মতো বিবৃতি দিয়ে শুধু বাংলাদেশকে নয়, পুরো বিশ্বকে জানিয়ে দিয়েছে তাদের অবস্থান। অতীতের দিকে তাকালে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন একটি চিত্র। আওয়ামী লীগ আমলে বাংলাদেশে যত সাম্প্রদায়িক হামলা, সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে তার প্রায় সবকটির জন্য প্রথমেই জামায়াতকে দায়ী করা হয়েছে। রামুর বৌদ্ধ মন্দির হামলার কথা মনে আছে নিশ্চয়ই। সেদিন কি হয়েছিল সেটা এখনও অনেকের মনেই গেঁথে আছে। হামলার পরপরই সব মিডিয়া একযোগে বলতে শুরু করলো জামাত করেছে, শিবির করেছে। বিনা বিচারে বিনা তদন্তে জামাতকে দায়ী করা হলো। জামাত নেতাকর্মীদের গ্রেফতার করা হলো, জেল খাটানো হলো। কিন্তু একটা পর্যায়ে এসে কি প্রমাণিত হলো জানেন? আওয়ামী লীগের আমলে প্রমাণিত হলো যে এসব ঘটনার সাথে জামাতের কোনো সম্পৃক্ততা নেই। বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক হামলার সাথে জামাতের সম্পৃক্ততা কখনোই মেলেনি। কিন্তু ততদিনে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। প্রথম আলো জামাতকে ভিলেন বানিয়েছে মিথ্যার উপর ভিত্তি করে, ডেইলি স্টার বানিয়েছে মিথ্যার উপর ভিত্তি করে, পুলিশ বানিয়েছে মিথ্যার উপর ভিত্তি করে, সরকার বানিয়েছে মিথ্যার উপরেই ভিত্তি করে। কিন্তু ফাইনালি কিছুই টেকেনি, সত্য বেরিয়ে এসেছে। কিন্তু ততদিনে রাজনৈতিক ফায়দা লুটে নেওয়া হয়ে গেছে, ক্ষতি যা হওয়ার হয়ে গেছে। কারণ মানুষের দৃষ্টি শেষ পর্যন্ত থাকে না যে ফাইন্ডিংসে কি এলো, বিচারের রায় কি হলো সেদিকে। মানুষ মনে রাখে প্রথম দিকে কাদের বিরুদ্ধে পত্রিকায় রিপোর্ট করা হয়েছে, কারা ধরা পড়েছে, কে গ্রেফতার হয়েছে। এটাই ছিল পলিটিক্যাল গেম, জামাতকে নিয়েই খেলা হতো। কিন্তু এখন জামাত যে পর্যায়ে এসেছে সেখানে তাদের প্রথম দিকেই ভিলেন বানানো সম্ভব না। প্রথম আলো চাইলেও পারবে না, ডেইলি স্টার চাইলেও পারবে না। কেউ ষড়যন্ত্র করে জামাতকে কোনো ফাঁদে ফেলতে পারবে না, জামাতকে বিতর্কিত করতে পারবে না, পারেনি এবার। জামাত অত্যন্ত স্মার্টলি সবকিছু ডিল করছে। প্রতিটি পদক্ষেপ হিসাব করে নিচ্ছে, প্রতিটি বিবৃতি চিন্তাভাবনা করেই দিচ্ছে, প্রতিটি সিদ্ধান্ত বুঝে শুনে নিচ্ছে। ময়মনসিংহের ভালুকায় যখন সেই হিন্দু যুবককে পিটিয়ে করা হলো, তার মৃতদেহ আগুন দেওয়া হলো, তখন জামাত কি করলো দেখুন। তারা তাৎক্ষণিক একটি বিবৃতি দিল। জামাত ইসলামের সেক্রেটারি সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার একটি বিবৃতি প্রদান করলেন। সে বিবৃতিতে তিনি বললেন, ময়মনসিংহের ভালুকায় এক হিন্দু যুবককে পিটিয়ে আগুন দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি বাংলাদেশ জামায়াত ইসলামী। তিনি বললেন, এই হত্যা কোনোভাবেই বাংলাদেশের প্রচলিত আইন দ্বারা সমর্থিত না। ইসলাম কখনোই বিচার বহির্ভূত গণপিটুনি কিংবা সহিংসতার পারমিশন দেয় না। এই বিবৃতির গুরুত্ব বুঝতে হলে আপনাকে বুঝতে হবে জামাত কেন এই বিবৃতি দিল। জামাত একটি ইসলামী দল, তারা বাংলাদেশের আইন মানা দল। জামাত ইসলামের দৃষ্টিভঙ্গির সাথে এই ধরনের ঘটনার কোনো সম্পর্ক নেই। জামাতের কোনো লোক জামাত যারা করে তারা এতে জড়িত থাকতেই পারে না, কারণ জামাতের আদর্শের পরিপন্থী এই ধরনের কাজ। অভিযোগ থাকলে তার নিষ্পত্তি আদালতের মাধ্যমেই হতে হবে। এটা আইনের শাসনের মৌলিক নীতি। জামাত এই নীতিতে বিশ্বাস করে এবং এই নীতি মেনে চলে। বিবৃতিতে আরও বলা হয়েছে, কোনো সুস্থ মানুষ ওই যুবক অপরাধ করলে এভাবেও নৃশংস ঘটনা ঘটতে পারে না, তাকে পুলিশে দিতে হবে। আইন অনুযায়ী তার বিচার করতে হবে, কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া যায় না। এবং আসল ধর্ম অবমাননা করেছে কি করেনি এটা তো প্রমাণ করতে হবে। প্রমাণ ছাড়া কাউকেই দোষী সাব্যস্ত করা যায় না। এটা ইসলামের শিক্ষা, এটা বাংলাদেশের আইনের কথা। জামাতের সেক্রেটারি বলেছেন, এই ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্তপূর্বক দোষীদের আইনের আওতায় এনে শাস্তি প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সব ধর্মের প্রতি সহনশীলতা, মানবিক মূল্যবোধ এবং আইনের শাসনের পক্ষে অবস্থান অব্যাহত রাখবে ইনশাল্লাহ। এই বিবৃতি দেখে বোঝা যায় জামাত কতটা সতর্ক। প্রথম আলো আর ডেইলি স্টার অফিসে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। এই ঘটনাতেও জামাতকে জড়ানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু পারেনি, কারণ যারা এই কাজগুলো করেছে তাদের ছবি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। এই ঘটনা গোপনে রাতের আধারে ক্যামেরার বাইরে করা হয়নি, ক্যামেরায় সবার ছবি আছে। যাদের সম্পৃক্ততা পাওয়া গেছে তারা কেউ জামাত শিবিরের সাথে দূরতমভাবেও সম্পর্কিত না। মোটামুটি স্পষ্ট হয়েছে যে জঙ্গিরা করেছে এবং আওয়ামী সবটাই আছে। বিএনপির কথা আলাদাভাবেই বলতে হয়। বিএনপির ছাপোষা নেতারা জামাতকে জড়ানোর চেষ্টা করেছে, কিন্তু তাদের কাজের এখনো কোনো দাম নেই। তাদের 14 গোষ্ঠী ছাপোষা। তারা ওয়াকারের ফেসবুক পোস্ট ভুলভাল লেখা, ভুলসহ পোস্ট করে দেয়। স্থায়ী কমিটির সদস্যরা যদি এই পরিমাণ ছাপোষা হয়, তাহলে আপনি চিন্তা করুন তো বিএনপি কোন পরিমাণ ছাপোষা। এছাড়া তো এদের কিছু রাজনীতিই নেই, তারা চেষ্টা করলেও কিছু আসে যায় না। ওভারঅল জামাতের গায়ে এই ময়মনসিংহের ঘটনা এবং প্রথম আলো ডেইলি স্টারের ঘটনার কোনো কাদাই লাগেনি। কিছু শিবিরের শাখায় একজন সেক্রেটারির একটা ফেসবুক পোস্ট নিয়ে একটা বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে, কিন্তু ওরকম পোস্ট তো সবাই দেয়। ভারতের আস্তানা জ্বালিয়ে দাও, গুড়িয়ে দাও, এ ধরনের কথা তো সবাই বলে। এটা রাজনৈতিক স্লোগান। জ্বালিয়ে দাও, গুড়িয়ে দাও, ছাড়খাড় করে দাও, এসব রাজনৈতিক স্লোগান। এর অর্থ এই নয় যে সত্যি সত্যি আগুন জ্বালাও, এটা সবাই জানে, তাই এই চেষ্টাও ব্যর্থ হয়েছে। উসমান শরীফ হাদি শহীদ হওয়ার পর জামাত যেভাবে পরিস্থিতি সামলেছে তা দেখার মতো। তারা রাজপথে সবচাইতে সুশৃঙ্খলভাবে আন্দোলন করেছে। কফিন রিসিভ করে জামাত রাস্তার দুই পাশে ইনকিলাব মঞ্চের সাথে লক্ষ কোটি জনতাকে সুশৃঙ্খল করেছে, নিয়ন্ত্রিতভাবে রেখেছে। সাদিক কায়েমরা ইনকিলাব মঞ্চে শরীফ উসমান হাদির যে দল বা যে সংগঠন, যে আউটফিট, সেই জুমাদের সাথে অলওয়েজ থেকেছে। জামাত কর্মসূচিও দিয়েছে। জামাত একটা জরুরি মিটিং করে 2 দিনের কর্মসূচি দিয়েছে। 20 ডিসেম্বর উসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠান জেলা মহানগর শাখা সংগঠনের আহ্বান জানানো হয়েছে। চিঠি দেওয়া হয়েছে জেলা মহানগর আমিরদের। 21 ডিসেম্বর রবিবার সকাল 10টায় রাজধানী ঢাকার মুক্ত বাংলা মঞ্চে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে দোয়া অনুষ্ঠান করা হবে। জামাত অত্যন্ত সতর্ক এবং সুপার স্মার্ট পলিটিক্স করছে, কোনো ফাঁদে পা দিচ্ছে না। এবার আসা যাক জামাতের এই কৌশলগত পরিবর্তনের পেছনের কারণগুলো নিয়ে। জামাত ইসলামী একটি দীর্ঘ ইতিহাস সম্পন্ন করল। তাদের রাজনৈতিক অভিজ্ঞতা অনেক সমৃদ্ধ। তারা জানে কিভাবে বিরোধীরা তাদের ফাঁদে ফেলার চেষ্টা করে। তারা জানে কিভাবে মিডিয়া তাদের বিরুদ্ধে প্রচারণা চালায়। তারা জানে কিভাবে সরকার তাদের দমন করার চেষ্টা করে। এইসব অভিজ্ঞতা থেকে তারা শিখেছে। তারা এখন অনেক বেশি সতর্ক, অনেক বেশি সচেতন, অনেক বেশি কৌশলী। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত জটিল। একদিকে জনগণের ক্ষোভ, অন্যদিকে বিভিন্ন গোষ্ঠীর ষড়যন্ত্র। এই পরিস্থিতিতে যে কোনো ভুল পদক্ষেপ সর্বনাশ ডেকে আনতে পারে। জামাত এটা ভালো করেই বোঝে। জামাতের এই কৌশলের আরেকটি দিক হলো তারা সব ধর্মের প্রতি সহনশীলতার কথা বলে। তারা মানবিক মূল্যবোধের কথা বলে, আইনের শাসনের কথা বলে। এগুলো শুধু কথার কথা না। জামাত ক্ষমতায় আসলে আইন নিজের হাতে তুলে নিতে দেবে না, এটা তারা স্পষ্টভাবেই বলেছে।